গাড়িতে পড়াশোনা চলমান, ব্যাক স্টেজে পড়াশোনা চলমান। একটা প্রোগ্রামে কেউ গান শুনলে ওইখানে লাইক পাগল হয়ে যেত এবং তাদেরই ডিমান্ড থাকতো যে পরের ওদের কোনো একটা শো হলে যে ওই পিচ্চি মেয়েটাকেই লাগবে। পড়াশোনার সিনসিয়ারিটির জায়গা থেকে আসলে রিয়েলিটি শোর দিকে কখনো যাওয়া হয়নি, সেটাকে ছোঁয়া এখনো পর্যন্ত কারো পক্ষে সম্ভব না। এবং আমরা আসলে সাহস না, দুঃসাহস করি যে আমরা ম্যামদের গানও যে একটু গলায় আনার চেষ্টা করি, এটা মনে হয় দুঃসাহস। दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर अली दा पहला नंबर, हो लाल मेरे ओ लाल मेरे। হ্যালো এভরিওয়ান, স্টেপ প্রেজেন্ট স্টার বাজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তমা রশিদ এবং আজ আমাদের সাথে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জাহরা। তার সাথে আজ অনেক গল্প হবে, আড্ডা হবে। ওয়েলকাম, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, কিন্তু যারা এই মুহূর্তে দেখছেন তারা খুবই কনফিউজড যে এই মেয়েটা আসলে কে। কারণ হচ্ছে আপনি নামটা বলেছেন ফাতেমা তুজ জাহরা, কিন্তু সবাই তো আমাকে চিনে ঐশী নামে। ওকে, সো ডাক নামটা বলা উচিত। হ্যাঁ, সো আমাদের সাথে আজ আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী। থ্যাংক ইউ। পুরোটা বলবো? না 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 না। সো কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, দিনকাল বেশ ভালো যাচ্ছে। স্টেজে যাচ্ছে না বাসায় যাচ্ছে? স্টেজে যাচ্ছে, বাসায় যাচ্ছে, সব মিলিয়ে একদম জমজমাট। একদম জমজমাট। কি কি নিয়ে ব্যস্ত? কনসার্ট, শোজ, গান বাজনা, অডিও প্রজেক্ট, রেকর্ডিং, ইন্টারভিউ, সবকিছু মিলে চলছে। আরো একটা জিনিস চলছে, পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনার সাথে কাজ কিভাবে ব্যালেন্স করা হচ্ছে? আমি একটু বলে দিই, সে কিন্তু একজন ডক্টর। পড়াশোনার সাথে গান আসলে আমার আসলে হোল লাইফই এভাবে কাটানো হয়েছে আসলে। এর কারণটা হচ্ছে যে আমি তো অনেক ছোটবেলা থেকে কমার্শিয়াল স্টেজ শো করি। তো আমি যখন ওই ক্লাস 6, 7, 8-এ পড়তাম, ওই সময়ও যখন কোনো জায়গায় প্রোগ্রামে যেতাম, আমার আব্বু আমাকে বই নিয়ে নেওয়াইতো। আচ্ছা, মানে বই আমার সাথে সাথে থাকতো। এটা তখন খুব প্রেশার লাগতো ভাই, উফ। কিন্তু এখন বুঝি যে আব্বু আসলে তখন থেকে আমাকে ট্রেনিং দিত যে তুমি সামনে যেভাবে করবা। কারণ আমি তো আসলে জানতাম না যে একটা টাইমে আমার এই প্র্যাকটিসটা আসলে কাজে লাগবে। কারণ আমার যখন MBBS এর সবচেয়ে কঠিন সময়গুলো গিয়েছে, ওই সময়টাই আমার মিউজিকের সবচেয়ে পিক টাইম ছিল। মানে তখন আমি শুরু করছি, তো মিউজিক এবং মেডিকেল দুইটাই আসলে এমন প্রফেশন যে একটাতেও কম সময় দিলে হয় না, অনেক সময় দিতে হয়। তো তখন আমাকে আসলে দুটোতেই সময় দিতে হতো। তো তখন এভাবে রাস্তাঘাটে যেখানে সেখানে বই খাতার সঙ্গে পড়াশোনার সঙ্গে পড়ছি, গান গাচ্ছি, মানে এভাবে আসলে একসাথে দুটো মিলেমিশে একাকার হয়ে আসলে ব্যালেন্সটা হয়েছে আর কি। এমন কখনো হয়েছে যে স্টেজে ওঠার আগে জাস্ট পড়ছি? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। আচ্ছা, অনেক হয়েছে। এরকম স্টেজ শোতে হয়েছে, টেলিভিশন লাইভে হয়েছে। মানে আমার দেখা গেছে যে পরের দিন সকালবেলা আমার একটা ভাইভা আছে, কিন্তু আগের দিন হয়তো আমি কই বলবো, হয়তো আমার পটুয়াখালী শো। ওকে, তো আমি দেখা গেল যে আজকে আমি ক্লাস করে শেষ করে জার্নি করে পটুয়াখালী গিয়ে শো করে এই রাস্তায় শো এর আগ পর্যন্ত পড়াশোনা চলমান, গাড়িতে পড়াশোনা চলমান, ব্যাক স্টেজে পড়াশোনা চলমান, শো করলাম, শো শেষ করে আবার পড়াশোনা চলমান, রাস্তায় পড়তে পড়তে ঢাকা ফিরলাম, সকালবেলা ফিরে তারপরে হয়তো আমি গিয়ে 8টায় ফিরে 9টায় পরীক্ষা দিলাম, ভাইবা দিলাম। এরকম আমার অসংখ্য দিন কেটেছে। মাল্টি ট্যালেন্টেড কিনা জানি না, তবে আমার দুটো কাজের প্রতি আমার ভালোবাসা, আমার স্বপ্ন, সবকিছু মিলেই হয়তো আমি ওই ডেডিকেশনটা দেওয়ার চেষ্টা করেছি। এবং পারিবারিক যে সাপোর্টটা, সেটা না হলে হয়তো আমি এই দুটো জিনিসকে একসাথে ক্যারি করতে পারতাম না, যে কথাটা আসলে আমার সব ইন্টারভিউতেই বলতে হয়। একদম, আসলে পরিবারের সাপোর্ট তো অনেক বেশি প্রাধান্য পায় এই ধরনের দুটো প্রফেশন যে একসাথে মেইনটেইন করে, তার এটা ইম্পসিবল। মানে ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে একদমই সম্ভব। বাট একটা কথাই না বারবার আমার মাথায় ঘুরছে, ছোটবেলায় তো পরীক্ষার আগে একটু পড়লে চারপাশে মানুষজন বলতো যে নার্ড নার্ড নার্ড, আপনার ক্ষেত্রে এই কথাগুলো শুনতে হয়নি? হ্যাঁ, শুনতে হয়েছে। অনেকে পছাতো? হ্যাঁ, পছাতো বলতে আমি আবার এটা পছন্দ করতাম। আরে ভাই, আমি হচ্ছে গিয়ে
এসএসসি পর্যন্ত ছিলাম ফাঁকিবাজ। ওকে, আমি গিয়ে মোটামুটি একটু সিনসিয়ার হওয়া শুরু করলাম আমার ইন্টারের ওই সময়টা থেকে। ওই সময় আমার একজন শিক্ষকের কারণে সামহাও আমার পড়াশোনার প্রতি একটা প্রেম জন্মালো। শিক্ষকের কারণে? হ্যাঁ। কেন? আমার ওই শিক্ষক হচ্ছে কখনো প্রেশার দিয়ে পড়াতেন না, তো উনি এমন ভাবে পড়াতেন আমি একটা টাইমে আসলে তখন পড়াটা এনজয় করা শুরু করলাম। ওকে, গ্রেট। এটা হচ্ছে সত্যি কথা। তুমি আবার আমাকে নার্ড বইলো না আপু। তো যেহেতু আমি ফাঁকিবাজ ছিলাম, পরে আস্তে আস্তে একটু পড়াশোনার দিকে ঢুকলাম। এখন কেউ যদি নার্ড বলে তখন আসলে প্রাউড ফিল হয় যে ভাই আমাকে পড়ুয়া বলছে। তো এটা তো আসলে মজার। হ্যাঁ, যাক, অনেক আলোচনা হবে আর অনেক কিছু হবে, কিন্তু এখন একটা মজার গেম সেগমেন্টে যেতে চাই। যে গেম সেগমেন্টের নাম হচ্ছে অদ্ভুতুরে। অদ্ভুত কাজ করতে হবে। ওকে, বাট অদ্ভুত আমি আগেই বলে রাখি আমি খেলাধুলায় অনেক কাঁচা। মানে আমি লাইফে কখনো খেলাধুলায় কোনো কিছু আমি তো পুরস্কার বলিনি, আমি বলেছি অদ্ভুত কাজ। আচ্ছা, অদ্ভুত কাজ করব আমরা। আমি অদ্ভুত প্রশ্ন করব, আর যে অদ্ভুত কাজটা আপনাকে করতে হবে, দেখেন সামনে দুই ধরনের কাপ আছে। ওকে, এখন আপনার যেটা করতে হবে, একটা করে কাপ মানে চেঞ্জ করতে হবে, আরেক নতুন করে তৈরি করতে হবে। এখান থেকে একটা কাপ নিতে হবে, এখান থেকে আরেকটা কাপ নিতে হবে, এভাবে করে ঠিক এই শাড়ির মতো করে আবার সেগুলোকে রাখতে হবে। আগে না মানে এভাবে হ্যাঁ, একটা একটা করে। হ্যাঁ, বাট একটার সাথে আরেকটা কালার জাস্ট মিসম্যাচ করতে হবে। একটা। ওকে, আগে নিয়ে যাবেন না, দুটো হাতে রাখতে পারেন। ও সহজ কাজ না, কি জানি না ভাই, আগেই বলা ঠিক না। বললাম না, এই কাজের সাথে সাথে আমার অদ্ভুত প্রশ্নের উত্তর দিতে হবে। এইটা খুব কঠিন কাজ। এইদিকে মনোযোগ দিব নাকি আপনার প্রশ্নের উত্তরে মনোযোগ দিব? আপনি তো বললেন সহজ। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। একজন মানুষ 7 দিন না ঘুমিয়ে কিভাবে বাঁচে? একজন মানুষ 7 দিন না ঘুমিয়ে কিভাবে বাঁচে? হ্যাঁ, কিভাবে বাঁচে আপু? এটা তো আপনার কাছে প্রশ্ন। আচ্ছা, আপনি আমাকে বলে দেন। ইস, হবে না, কত চালাক। কিভাবে বাঁচে? জানি না। ওকে, স্কিপ। চেয়ারের বাংলা কি? কেদারা। এখানে চিটিং হচ্ছে। কেদারা। ওকে, হয়েছে নাকি? হয়েছে? হ্যাঁ। চোখ খোলা রেখে ব্যাংক কি করতে পারে না? চোখ খোলা রেখে ব্যাংক কি করতে পারে না? ওমা, আমাকে এইসব সাধারণ জ্ঞানের প্রশ্ন করলে আমি কিভাবে পারবো আপু? কি করতে পারে না? কি জানি, প্রশ্ন ভুলে গেছি আমি খেলতে। চোখ খোলা রেখে ব্যাংক কি করতে পারে না? ঘুমাতে পারে না। ওকে, একটা বাড়িতে ঘটক আসছে মেয়ে দেখার জন্য, নাপিত আসছে চুল কাটার জন্য, এবং কুমড়ার ব্যবসায়ী আসছে কুমড়া কেনার জন্য। এখন বাড়ির মালিক একটা কথা বলে 3 জনকে বিদায় করলেন। প্রশ্নটা কি? আমি ইন্টারভিউ দিব না, আমি বাসায় যাব। আচ্ছা, আমি কি পরীক্ষা দিতে আসছি? আমার ঘাম ছুটে যাচ্ছে। উফ, আমি আবার প্রশ্ন করি। হ্যাঁ, ঘটক আসছে মেয়ে দেখার জন্য, নাপিত আসছে চুল কাটার জন্য। ঘটক আসছে মেয়ে দেখার জন্য, নাপিত আসছে চুল কাটার জন্য। কুমড়ার ব্যবসায়ী আসছে কুমড়া কেনার জন্য। এখন বাড়ির মালিক একটা কথা বলে 3 জনকে বিদায় করেছেন। কি বলেছেন? কি বলেছেন? আমার মাথা সত্যি কাজ করতেছে না। ওকে, পরেরটা তাহলে 17 থেকে 4 বাদ দিলে 13 ইচ্ছা করতেছে না। কি হলো? আচ্ছা, আমি ওটা অ্যানসার দিব। না, খেলা হয়ে গেছে, কিন্তু খেলা তো শেষ। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন করা শেষ হয়নি। এখন এটার প্রশ্নটার উত্তর দিতে হবে। 17 থেকে 4 বাদ দিলে অ্যানসারটা দিয়ে দেন আগে। আগে এটা 17 থেকে 4 বাদ দিলে 13 থাকে। 17 থেকে আর কি বাদ দিলে 13 থাকে? 17 থেকে 4 বাদ দিলে 13 থাকে। 17 থেকে আর কি বাদ দিলে 13 থাকে? সবাই আমাকে নিয়ে হাসবে, বলবে এই মেয়েটা কিচ্ছু পারে না। আমার ব্রেইনও কাজ করতেছে। আমার মনে হচ্ছে আমি ভাইবা দিতে বসছি, পরীক্ষা দিতে আসছি। আপনি বললেন অনেক সহজ কাজ দিলাম, তাই আমি সহজ বলেই ভুলটা করে ফেলছি। এই জন্য মনে ইচ্ছা করে ষড়যন্ত্র করে কঠিন প্রশ্ন করা হচ্ছে। আমি বলেছি অদ্ভুত প্রশ্ন। 17 থেকে 4 বাদ দিলে 13 থাকে। আর কি বাদ দিলে 13 থাকে? প্রশ্নের উত্তর আছে। 17 থেকে 4 বাদ দিলে 13 থাকে। আর কি বাদ দিলে 13 থাকে? এটা তো বলবেন। একটাও পারলো না। একটা পেরেছে। ফেল। ছি, একটা সেই মন মি। এখন কি হবে? শাস্তি দেওয়া হবে কোনো? ও, শাস্তি দেওয়া দরকার আছে? ও না, আমি কি আবার বললে নিজে কাল কেটে কমে নিয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে, শাস্তি দিব না, বাট আমি উত্তরগুলো আল্লাহ, আমি একটাও পারলাম না। ছি, একটা পেরেছেন 5টার ভিতরে। 17 থেকে 4 বাদ দিলে 13 থাকে। হ্যাঁ,
আর কি বাদ দিলে 13 থাকে? বাদ দিলে থাক। আমি নার্ড বলার যে ইচ্ছেটা ছিল সেটা আর বলছি না। আমি মেডিকেলে নার্ড, আমি কি এইসব ধাঁধা ধাঁধাতে নার্ড নাকি? এটা অদ্ভুত কথাবার্তা, এইসব অদ্ভুত কথাবার্তায় আমি নার্ড না। ওকে, অদ্ভুত কথাবার্তা আমি। আচ্ছা, আমরা পুরো গেম সেগমেন্ট শেষ করে ফেলেছি। এটা না হলে ওটা হয়েছে, একটা না একটা তো হয়েছে। সত্যি হয়েছে, চেক করা দরকার কিন্তু। হ্যাঁ ডান। ওকে ঠিক আছে, বিশ্বাস হ্যাঁ আমি দেখতে পাচ্ছি হয়ে গেছে। আমিও দেখতে পাচ্ছি যে ঠিকঠাক হয়েছে। পাস। ঠিক আছে, এটাতে পাস, এটাতে ফেল। আচ্ছা যাক, এটা তো পেরেছেন, আমি দেখতে পাচ্ছি। আমার সাধারণ জ্ঞান খুবই খারাপ। না সমস্যা নাই, আমি উত্তরগুলো আমি সবসময় বলি। ওকে, উত্তরগুলো বলে দিই নাকি লাগবে না জানা? না জানতে চাই যে কেন যে লজ্জাটা পেলাম, এটা তো একটু জানতে হবে। একদম প্রথমটা করেছিলাম, একজন মানুষ 7 দিন না ঘুমিয়ে কিভাবে থাকে। সে তো রাতে ঘুমায়, দিনে তো ঘুমায় না। আপনি দিনে ঘুমান? ও আচ্ছা, ট্রিকি কোশ্চেন। দেন চোখ খোলা রেখে ব্যাংক কি করতে পারে না, কোনো কিছু গিলতে পারে না। গিলার সময় তো তার চোখ বন্ধ হয়ে যায়। ও তাই? এটাই জানতাম। আপনারা ব্যাংক কাটেননি? না, সবাই তো ছোটবেলায় স্কুলে সায়েন্সে পড়লে ব্যাংক কাটতে হয়। সে কবে ব্যাংক কাটছে? এই এক ভয় আমি সায়েন্সেই পড়িনি যে আমার কাটাকাটি করা লাগবে। হ্যাঁ ও না, তখন কাটছে, ব্যাংক কাটছে, তেলাপোকা কাটছে। আর ওই যে ঘটকের, যেটা ঘটক মেয়ে দেখতে আসে, নাপিত চুল কাটতে। আচ্ছা ওই কোশ্চেনটা কি ছিল? ঘটক মেয়ে দেখতে আসছে, নাপিত চুল কাটতে আসছে, আর কুমড়া ব্যবসায়ী কুমড়া নিতে আসছে। কিন্তু বাড়ির লোক একটা কথা বলে সবাইকে বিদায় করে দিয়েছে। বড় হোক মেয়ে, বড় হোক, চুল বড় হোক, কুমড়া বড় হোক। আর এই প্রশ্নটা কে বানাইছে? প্রোগ্রাম শেষে পর আমি তার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, তার জন্য কি বিশেষ কোনো উপহার আছে? অনেক ভালো উপহার আছে, সেটা কি বলবো না। সেটা কি হাতের মার? না তা থাক, ওটা একটু সাসপেন্স থাক। আচ্ছা ঠিক আছে, দর্শকেরাও সাসপেন্সে থাকুক। এবারে সেই ক্যারিয়ারের আলোচনায়। ওকে, অনেক ছোটবেলা থেকে কাজ শুরু হয়েছে, অনেক ছোটবেলায়। ঠিক কি কারণে গানের সাথে যুক্ত হওয়া হলো, বা কেন আসলে এই প্রফেশনটাকে বেছে নেওয়া হলো? প্রথমে গানটা শুরু হয়েছে পারিবারিকভাবে। আমার মায়ের হাতে আমার হাতেখড়ি, এবং আমার বাবা মা দুজনই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, এবং তাদের আসলে গান নিয়ে স্বপ্ন ছিল, এবং তারা যেটা বলেন যে তাদের সেই স্বপ্নের ব্যাপ্তি আমি। এবং আমি আম্মু আব্বুর কাছ থেকে শুনতাম যে আমি তো 4 বছর বয়সে গান শেখা শুরু করেছি, তো তখনই তারা আসলে দেখতেন যে গান বাজলে আমার মধ্যে একটা ব্যাপার কাজ করতো। তো সবকিছু মিলে তাদেরও মনে হয়েছে যে আমি গানের সঙ্গে যুক্ত হলে ভালো কিছু হবে। তো যুক্ত হওয়ার পরে যখন আস্তে আস্তে আমি গান টান গাওয়া শুরু করলাম, আশপাশে সবাই শুনছে, এবং সবাই খুব খুব, আমি যখন একদম ছোট, আশপাশে কেউ গান শোনালেই সবাই পাগল হয়ে যেত যে এত বাচ্চা একটা মেয়ে এভাবে গান গাচ্ছে, খুব সুন্দর। তো এগুলো দেখে দেখে আমি আমার বাবা মা আমরাও আরো ইন্সপায়ার্ড হতে থাকলাম যে হ্যাঁ সবাই গান পছন্দ করে, আমার গান পছন্দ করছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমার মধ্যে হয়তো কিছু একটা আছে। তো এভাবে কাজ করতে করতে কাজ শুরু করা। আসলে কখনো এভাবে চিন্তা করিনি যে প্যাশনটা এভাবে প্রফেশন হয়ে যাবে, বা একদম প্রফেশনালি গান করতে হবে, মানে জাতীয়ভাবে গান করব, এটা আসলে আমরা কখনো ভাবে প্ল্যান করে করিনি। জিনিসগুলো আসলে আস্তে আস্তে করতে করতে হয়েছে, কাজগুলো এসেছে, এবং সবচেয়ে ভালোভাবে আমার কাজ যেটা শুরু হয়। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলি, প্রফেশনালি আমি কিন্তু গানের সঙ্গে ইনভলভ হয়েছি অনেক ছোটবেলায়, 18 বছর আগে। প্রফেশনালি বলতে বুঝাচ্ছি যে একদম কমার্শিয়াল স্টেজ শো। হ্যাঁ, কমার্শিয়াল স্টেজ শো আমি শুরু করেছি 2006-এর শেষ, 7-এর শুরু। ওই সময় থেকে, তো আমি 7 থেকে যদি হিসাব করি প্রায় 18 বছর। তো এই 18 বছর স্টেজের সঙ্গে আমার সম্পর্ক। তখন তো আমি অনেক ছোট ছিলাম, 7-এ ছিলাম আমি, ক্লাস 5-এ। তো ওই সময় থেকে যখন আমি স্টেজে যেতাম, আমার নোয়াখালী জেলা শহর থেকে শুরু করে আশপাশের যেই জেলাগুলো ছিল সেই দিকে আস্তে আস্তে আমার ব্যাপ্তি হতে থাকে। এবং তখন আমি স্টেজে যখন যেতাম,
একটা প্রোগ্রামে কেউ গান শুনলে ওইখানে লাইক পাগল হয়ে যেত এবং তাদেরই ডিমান্ড থাকতো যে পরের ওদের কোন একটা শো হলে যে ওই পিচ্চি মেয়েটাকেই লাগবে। আচ্ছা, তো এরকম করতে করতে আসলে প্রফেশনালি আমার ব্যাপ্তিটা বাড়তে থাকে এবং এই অঙ্গনটাতে আমি জড়িয়ে গেলাম। রিয়েলিটি শো এর অভিজ্ঞতা কেমন ছিল? রিয়েলিটি শোতে আসলে আমার বাবা আমাকে কখনো দিতে চাননি, এই জন্যই আমার আসলে রিয়েলিটি শোতে ওই দিক থেকে আমার যাত্রাটা আসলে হয়নি। কারণ হচ্ছে আমার আব্বু পড়াশোনা নিয়ে খুব সিনসিয়ার ছিলেন, তো তিনি ভাবতেন যে আমি যদি রিয়েলিটি শোতে যাই তাহলে আমার পড়াশোনায় বেশ একটা গ্যাপ পড়বে এবং এটা আসলে উনি চাইতেন না। আচ্ছা, তো পড়াশোনার সিনসিয়ারিটির জায়গা থেকে আসলে রিয়েলিটি শোর দিকে কখনো যাওয়া হয়নি। আব্বু বলতো যে তুমি গান গাইতে থাকো, গান গাইতে গাইতেই হবে। আচ্ছা, তো আসলে গান গাইতে গাইতেই আলহামদুলিল্লাহ হয়েছে। অল্প বয়সে কিন্তু একটা বড় দায়িত্ব বা ভার আপনি পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যেটা অনেকে দেখা যায় 50 বছর বয়সে হয়তো পেতে পারে না বা পাওয়ার সেই সৌভাগ্যটা অর্জন করতে পারে না। এত দ্রুত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ভার সামলাচ্ছেন কিভাবে? জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো একটা রাষ্ট্রীয় সম্মান প্রত্যেকটা শিল্পীর জীবনের স্বপ্ন থাকে এবং আমি খুবই সৌভাগ্যবান যে সর্বকনিষ্ঠ হিসাবে এই পুরস্কারটা আমার ঝুড়িতে আসায় এটা একটা মানে ব্লেসিং। ব্যাপারটা এরকম স্বপ্ন তৈরি হওয়ার আগে সেটা ঝুড়িতে কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এরকম। কিন্তু আমার মনে হয় যে এটা আমাকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করার জন্য অনুপ্রাণিত করেছে এবং আমি চেষ্টা করি, আমি আসলে সবসময় চেষ্টা করেছি সেই দায়িত্বটা মাথায় রেখে কাজ করতে, যেন ভালো ভালো গান করতে পারি, ভালো ভালো কাজের অংশ হিসেবে থাকতে পারি। তো পুরস্কারটা আসলে সেই জায়গাটাকে আরো পাকাপোক্ত করেছে। আমি চেষ্টা করি, এখনো চেষ্টা করি যেন আমি যদি একটা গান গাই সেই গানটা যেন কোয়ালিটি থাকে, আমার জায়গা থেকে যেন ওই বিষয়টা থাকে যে না আমি কাজ করছি, আমার দায়িত্বটা যেন আমি পালন করতে পারি, যে একটা ভালো গান আমি বাংলা গানের ইতিহাসে যুক্ত করতে পারলাম। তো ওই ব্যাপারগুলো মাথায় রেখে এখন কাজ করার চেষ্টা করি। এটা দায়িত্ব সামলানোর বিষয়টা আসলে কি, আমি তো গান পুরস্কার পাওয়ার জন্য গাইনি, আমি তো গানটা গেয়েছি ভালোবেসে এবং আমি আজ পর্যন্ত যত গানের ভয়েস দেই, আমি ভয়েস দেওয়ার সময় আমার কখনো মাথায় থাকে না যে গানটার আউটপুটটা কেমন হবে। ভয়েস দেওয়ার সময় আমার মাথায় থাকে যে আমার বেস্টটা আমাকে দিতে হবে, সেটা আমি যেমনি হোক দিব। মানে আমি আমার জান ফাটায় যে কোনো গানের ভয়েস দিই, এটা একদম আমার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত এখনো একদম সেম। আমি যখন ভয়েস দিতে যাই, যিনি ভয়েস দেন আমি তাকে বলি যে আপনার যদি মনে হয় যে আমাকে দিয়ে 100 বার গাওয়ানো লাগবে 100 বার গাওয়ান, কোনো কারেকশন দেওয়া লাগবে, কোনো কিছু ঠিক করা লাগবে, কি করা লাগবে আমাকে বলেন, আমি করব। বাট আমার গানে আমার বেস্ট ইনপুটটা আমার থাকে, তারপরে আমার গান হয়ে যাওয়ার পর আমি শুনি যে আমার আউটপুট আসলে কেমন হলো। আমি আসলে গানটা গাওয়ার সময়, মায়েরে গাওয়ার সময় আমি সেটাই চেষ্টা করেছি, গানেই ফোকাসড ছিলাম। আলহামদুলিল্লাহ সেই ডেডিকেশনটার উপহার হিসেবে হয়তো আল্লাহ আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা আমার ঝুড়িতে এনে দিয়েছে। দারুণ। এই যে এত গানের সাথে সংযুক্ত থাকা, এত এত গান শোনা, এত এত গান গাওয়া, এর মধ্যে নিজের তো একটা গান আছে যেটা নিজের খুব ফেভারিট, অন্য মানুষের গান কিন্তু নিজের খুব ফেভারিট, তেমন কোনো গান আছে? এরকম তো আসলে অনেক গান, কারণ একটা পিক করতে হবে। একটা পিক করা, একটা আর্টিস্টের জন্য একটা গান পিক করা না খুব টাফ। আমাদের ক্ষেত্রে কি হয় আমি বলি, আমার ক্ষেত্রে হয়, আমাকে যদি কোথাও বলে যে একটা গান শোনো, তা আমি তখন আর গান খুঁজে পাই না, আমি কি শোনাবো। কারণ আমার তখন মনে হয় কি, এটা শোনালে মনে হবে যে এই প্যাটার্নটা শোনালেও ভালো হতো, ওটা শোনালে মনে হবে আচ্ছা না আমার সবটা আমি দিতে পারিনি, আরেকটা অমুক গান শোনালে ভালো হতো। তো এই কারণেই তো আসলে আমরা স্টেজে যাই এবং একটা নির্দিষ্ট সময় ধরে একটার পর একটা গান গাই, যেন আমরা নিজেরা স্যাটিসফাইড হয়ে ফিরতে পারি যে না আমি আমার পুরোটা দিয়ে আসতে পারলাম। তাহলে পছন্দের সিঙ্গারের নাম তো বলা যাবে নাকি সেখানে সবার নাম আসবে? হ্যাঁ না, অনেকের নাম বলতে পারি। পছন্দের সিঙ্গার কোন ক্যাটাগরিতে শুনতে চান বলেন? যে কোনো একটা নাম, একটা গান। ওফ, বেশ চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং। একটা গান তো শুনবো, আপনার না অন্য কারোর গান, আপনার গান। অন্য কারোর গান গাইতেই হবে, এই তো। আমার খালি নিজের গানই মাথায় আসছে যে কি নিজের কোন গানটা, নিজের বেশি প্রমোশন হয়ে যাচ্ছে। কোন গানটা গাবো, আগে শিল্পী তো মনে করতে হবে। আচ্ছা হ্যাঁ, শিল্পীও মনে করতে হবে, তারপর গান মনে করতে হবে না, আপনি জাস্ট গানটা মনে করলেই হবে। কঠিন জিনিস মাথায় আসছে, বাট তাও বলি, কঠিনটাই বলি। ওকে, সেটা হচ্ছে রুনা লায়লা ম্যাডাম এবং ম্যাডামের গাওয়া দামাদাম মস্ত কালান্দার। ওকে, এটা আমার কাছে মনে হয় কঠিন তো বটে এবং
ম্যাম যেই প্রেজেন্টেশনটা করেছেন সেটাকে ছোঁয়া এখনো পর্যন্ত কারো পক্ষে সম্ভব না। এবং আমরা আসলে সাহস না, দুঃসাহস করি যে আমরা ম্যামদের গানও যে একটু গলায় আনার চেষ্টা করি, এটা মনে হয় দুঃসাহস। মানে ম্যাম কিভাবে এটা সহ্য করেন আমি জানি না, কিন্তু আমরা আসলে দুঃসাহস করি। আপনার সেই সাহসটা এখন দেখবো। আমার সাহস আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই গানটা আমি দুঃসাহস করি, কিন্তু অবশ্যই আমি পারফেক্টলি করতে পারবো না। আপনারা সবাই রুনা লায়লা ম্যামের কণ্ঠে যেই কালজয়ী ট্র্যাকটা শুনেছেন, ওটার কাছাকাছি আসলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, বাট আমি দুঃসাহসটা একটু করছি আর কি। ও লাল মেরে পত रखियो भला झूले लाल सिंदरी दा सेवड़ दा सखी शाहबाज कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर हो लाल मेरे ओ लाल मेरे। ওয়াও, খুবই সুন্দর চেষ্টা ছিল, আমি বলবো খুবই ভালো লেগেছে, খুবই। এটা দর্শকের আরো ভালো বলতে পারবে। আমি খুবই দুঃখিত আমার ভুল ত্রুটির জন্য। এই কঠিন গান গাওয়ার যে সাহস করেছেন এটার জন্যই থাকে না বোনাস ওয়ান, ওরকম কিছু। যাক, অনেক আলোচনা হচ্ছে, আবার একটা গেম খেলবো। এবারকার গেমটা খুব ইন্টারেস্টিং। ওই গেমে তো আমি পুরো একদম মান ইজ্জত সব হারাইছি। এই গেমে হচ্ছে আপনি আপনার যে মান সম্মান ইজ্জত ফিরে পাবেন। এই হচ্ছে একটা গ্লাস, আপনি বলগুলো সব আপনার হাতে নিয়ে নেন। বলগুলো আমার হাতে নিয়ে নিলাম। এরপর গ্লাসটা আমাকে দিয়ে দেন। আর গ্লাসটা দিয়ে দিলাম। এরপর গ্লাসটা আমি এখানে রেখে ফেললাম। ওকে, এখন আপনাকে টেবিলে একটা ড্রপ করতে হবে, তারপর বটলের মধ্যে ফেলতে হবে। টেবিলে ড্রপ করেন? হ্যাঁ। আর এটা অনেক সোজা, দেখি পারেন কিনা। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। প্রথমটাই হলো, একটাও পড়বে না বলেই দিলাম। একটা পড়ার কথা, দুটো হলো না, 3 নাম্বার। এটা পড়বে। ইয়ে, আরেকটা হাতে আছে, এটা ইজ্জত বাঁচাতে পারে। মায়ের দোয়া লাগবে। মায়ের দোয়া থু দিয়ে দিচ্ছ ওই পাশ থেকে। কি দোয়া করলাম, হইল না। 4টার মধ্যে একটাও হয়নি। ইজ্জত ফিরে পেয়েছি কিভাবে? না, একটাও হয়নি। আচ্ছা, এই খেলাধুলার প্রসঙ্গ একেবারে বাদ। খেলাধুলা আমার জন্য আসলেই একদম, এই সারা জীবন পড়াশোনার ভিতরে থাকা হয়েছে। সো মাঠে খেলার অভিজ্ঞতা আছে কি? কি খেলার? মানে যে ব্যাডমিন্টন, ক্রিকেট বা দৌড়াদৌড়ি, কানামাছি, ভুবু, নাকি সেগুলো কখনো খেলা হয়নি? আমার খেলাধুলা মানে ছোটবেলা থেকে খেলাধুলার এক্সপেরিয়েন্স খুবই খারাপ। আমি স্কুলে কোনো খেলায় কখনো স্পোর্টস হতো না, কোনো খেলায় কখনো কিছুই হয়নি। খেলায় আমি কখনো কিছু হইনি। আমি যা হতাম, আমি সব গানগুলোতে ফার্স্ট হতাম, হ্যাঁ, ড্রয়িং এ হতাম, কিন্তু খেলাধুলায় আমি কখনো কিছুই হইনি। তো আসলে খেলাধুলা চ্যাপ্টারটা আমার, খেলতে বললেও আমি দেখলেন না নার্ভাস হয়ে যাচ্ছিলাম। যা ভাবলাম পরে একটু ইজ্জত ফিরে পাবো, পাইলাম না। আচ্ছা, এই খেলাধুলা বাদ দিয়ে এখন হচ্ছে আপনার 2টা পরিচয়। একটা, আপনি খুব শীঘ্রই খুব বড় পরিসরে একজন ডক্টর হয়ে আমাদের সামনে উপস্থিত হবে। আমি তো ডক্টর হয়ে উপস্থিত হয়েই আছি। ওই তো, আরো বড় পরিসরে হবে। আরেকটা হচ্ছে আপনি একজন সিঙ্গার, সেটাও বড় পরিসরে। দুটোই বড় বড়। এই দুটো বড় পরিচয় যদি আপনার সাথে না থাকতো, তাহলে আপনি কি হতেন? আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি 2টা। আচ্ছা, দুটো। সেটা হচ্ছে আমি 4 বছর বয়স থেকে গান করি, আর 18 বছর ধরে স্টেজ শো করি। তো আসলে গান ছাড়া আমার জীবনে আর কিছু ছিল না। এবং পড়াশোনার ক্ষেত্রে আমি ছোটবেলা থেকেই আমার মাথায় একটা জিনিসই ছিল, আমি বড় হয়ে এইভাবে স্টেথোস্কোপ ঝুলায় হচ্ছে কি মানুষের সেবা করব, মানে ডাক্তার হব। যেই জিজ্ঞেস করতো এটাই বলতাম। আর তো এটার প্রতি আমার ফ্যাসিনেশন ছিল। বাট আমি হয়তো ডাক্তার আর সঙ্গীত শিল্পী ছাড়া কিছু হতাম না, কিন্তু আমার একটু আঁকাকি করতে ভালো লাগে, সেটা এখনো করি। তো ওকে, সো সুযোগ কি জানি হইতে পারে চারুকলায় পড়তেও পারতাম, কখনো ভাবিই নাই আসলে। কিন্তু আঁকাআঁকি সে কাজটা কিন্তু আপনার প্রফেশনে খুব ভালোভাবে যায়। একজন ডক্টরকে কিন্তু যখন একদম শুরুতে পড়াশোনা করতেন, অনেক কিছু কিন্তু আঁকতে হতো। হ্যাঁ, অনেক কিছু আঁকতে হতো, আর যত সুন্দর করে আঁকা যায় তত নাম্বার ভালো হয়। তো আমি আর্টে ভালো হওয়ার কারণে আমি খুব সুন্দর সুন্দর করে পরীক্ষার হলে একদম কালার পেন্সিল ইউজ করে, আমাদের তো আর্টটা খুব
মানে আলাদা একটা মানে কি বলবো সংযোজন। তো আমি চেষ্টা করতাম একদম কালার পেন্সিল নিয়ে যেতাম পরীক্ষার হলে, সুন্দর করে আঁকতাম। তো ওগুলো দিয়ে একটু চেষ্টা করতাম আর কি। কখনোই যেতে চাই না। হ্যাঁ, থাকে না যে এটা কখনোই ভালো লাগে না। একটা তো স্পোর্টস, এটা বাদে আমার কর্পোরেট জব ভালো লাগে না। ওকে, কখনোই না? না, কেন? আমার কাছে মনে হয় যে যারা কর্পোরেট জব করেন তাদের জীবনটা আসলে খুব পরাধীন। ওকে, আচ্ছা কিছুক্ষণের জন্য ভাবুন, আপনি কর্পোরেট জব করেন, আপনি সে পরাধীন জীবনের একজন মানুষ, তখন আপনার অঙ্গভঙ্গি কেমন হতো? বা মনে করুন আপনি একটা কর্পোরেট জবের জন্যই আজ আমার সামনে এখানে বসে আছেন, তখন আপনার অঙ্গভঙ্গি কেমন হতো? এরকম কেন হতো? হ্যাঁ, তারপর একটু অবশ্যই মানে কর্পোরেট জব করতে আসছি তো এভাবেই তো ভদ্রভাবে বসে এভাবে থাকতাম। জি স্যার, জি স্যার। আর নিশ্চয়ই ঘাম ঝরতো, নার্ভাস থাকতাম ইন্টারভিউতে যদি যাই আর কি। একদম ঠিক। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্টেজে যখন আপনার গান গাওয়া হয় তখন কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। কত ঘন্টা মানে সর্বোচ্চ দাঁড়ানো হয়েছে? আমি সাধারণত আমার বলা থাকে যে আমি 1 ঘন্টা পারফর্ম করব, বাট এরকম অনেক শোতেই হয় যে 1.5 ঘন্টা হয়ে যায়। 1.5 ঘন্টা ক্রস করে ফেলে। সো একটা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, এবং শুধু তা না, আমার আসলে স্টেজ পারফরমেন্সটা একটু ডিফারেন্ট। মানে আমি তো অনেক পাগলামি করি, মানে আমি স্টেজে উঠি, যুদ্ধ করি। তো ওই পাগলামি জায়গা থেকে আমার আসলে কোনো কিছু হুঁশ থাকে না, এবং আমরা তো অনেক বড় বড় হিলস পরা থাকি, মানে আমি তো বুট জুতা পরি সব সময় মানে শোতে। তো তখন দেখা যায় যে হাঁটুর উপর অনেক প্রেসার যায়, মানে এটা স্টেজ থেকে নামলে তখন ফিল করি যে হাঁটু আজকে শেষ, পা আজকে শেষ। তো স্টেজে এত কিচ্ছু মনে থাকে না। স্টেজে যখন থাকি মানে স্টেজে ওঠা ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সিক থাকলেও আসলে স্টেজে ওঠার পরে সব গন, সব ভুলে যেতে হয়। স্টেজে সব ভুলে যাই। আর্টিস্টদের আসলে সবচেয়ে বড় গুণ। সো মানে এই জন্য কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট কমফোর্টেবল একটা শো, যার জন্য স্টেপ আছে, খুব কমফোর্টেবল জুতো আছে স্টেপে। Step, 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 step is on the stress. Shabba rise, super hit. Step, 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 super hit. আজকে জেনে নিলাম এখান থেকে স্টেপ দেওয়ার পরই আমি স্টেপকে স্মরণ করব। ও বাবা, একটু ভবিষ্যৎ পরিকল্পনায় চলে যায়, কি কি প্ল্যান করছেন ভবিষ্যতের জন্য? ভবিষ্যতের জন্য প্ল্যান করছি আমার যেহেতু দুটো প্রফেশন নিয়ে যদি বলি, গান নিয়ে অবশ্যই সবসময়ই একই ইচ্ছা ছিল যে ধারাবাহিকভাবে ভালো ভালো গান করে যাব, যেন সেই গানগুলো বেঁচে থাকে। আমার নিজের ক্যারিয়ারেও যেন আজকে থেকে 10 বছর পরে গেলেও যেন মানুষ বলে যে আপু 10 বছর আগে রিলিজ হবো, ওই গানটা আপনার শুনতে চাই। তো এরকম গান আসলে করে যেতে চাই। আলহামদুলিল্লাহ আমি তো মিডিয়াতে কাজ শুরু করেছি, মানে মিডিয়াতে বলতে একদম অ্যাক্টিভলি অনেক কাজ করছি হিসাব করলে 2012 থেকে। তো আমার 2015 সালের যেই গান রিলিজ, 16 সালে যে গান রিলিজ হয়েছে, 25-এ এসেও মানুষ ওই গানগুলো আমাকে অনুরোধ করে। তো আমার মনে হয় যে এই ধারাবাহিকতাটা আমি যদি বজায় রাখতে পারি তাহলেও সঙ্গীত শিল্পী হিসাবে অনেক মোটিভেটেড থাকবো, এবং সেই মোটিভেশনটা নিয়ে আরও ভালো ভালো গান করে যাওয়ার চেষ্টা করে যাব। আর আমার মেডিকেল প্রফেশনে আমি MBBS কমপ্লিট করেছি, এখন পড়াশোনা করছি হসপিটাল ম্যানেজমেন্টে, MPH করছি। তো আমি চাই যে এমনভাবে যেন আমি আমার প্ল্যানিংগুলো করতে পারি, যেন আমি 10 বছর পরে নিজেকে একটা ভালো হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশনে খুব ভালো পজিশনে দেখতে পারি। এবং তার পাশাপাশি অবশ্যই আমার ক্লিনিক্যালি পোস্ট গ্র্যাজুয়েশন করার ইচ্ছা আছে। তো সেই পড়াশোনার জায়গাটাও যেন আমি সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারি, আর এই সব কিছু প্রফেশন ম্যানেজ করে, সংসার ম্যানেজ করে, সুখে শান্তিতে সংসার করে পরিবারের সঙ্গে একটা সুন্দর জীবন কাটিয়ে পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সো 2025-এ বসে আমি এখন কোন গানটা শুনতে পারি আপনার কণ্ঠে? আপনার 2025-এ বসে আমি আমার 18 সালে রিলিজ হওয়া একটা গান গাইতে চাই, যেই গানটা আমার খুব পছন্দের, এবং এই গানটা আমার আব্বুর অনেক পছন্দ ছিল। এবং এই গানটার মজার ব্যাপার হচ্ছে গানটা কখনো কোনো মিউজিক ভিডিও আসেনি। এই গানটার একটা লিরিক্যাল ভিডিও, ওই লিরিক্যাল ভিডিওটাই মানে জনপ্রিয়তা পায়। এবং আমার বাবার প্রিয় গান, বাবা চলে যাওয়ার পরে
আবার দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তা পায়। তো এটা আমার জন্য মনে হয় যে একটা গানের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট, যে আমি গানটা যখন প্রকাশ করেছি তখনও গানটা ভালোবাসা পেয়েছে, হঠাৎ করে 3 বছর পর গানটা নিজে নিজে আবার জাগ্রত হয়ে আবার মানুষের ভালোবাসা পেল। তো এই গানটা আমার খুব পছন্দ। যদি আমি আর না থাকি, 2 লাইন গাই। নিশ্চয়ই। তোর ভাবনায় সীমায় ডুবে থাকি সারাক্ষণ, তোর মতো আর কেউ নেই আমার এত বেশি আপন, তবু ভালোবেসে যাব, বুকেতে আগলে রব, আসেও যদি মরণ। আর কাউকে পাবি না এমন ভালোবাসবে আমার মতন, আর কাউকে পাবি না এমন ভালোবাসবে আমার মতন। বাহ, মানে পাগলাটে ঐশী, পাগলাটে গলা। ঠিক বলা যায়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গান এই 25-এ বসে আবারও শোনানোর জন্য, এন্ড থ্যাংক ইউ আজকে আমাদের আয়োজনে আসার জন্য এবং এতক্ষণ ধরে গল্প করার জন্য। আপুকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর সময় কেটেছে, গল্প করলাম, দুষ্টুমি করলাম। আর কোনো দুষ্টুমিতে যদি আমি আপনাদেরকে আঘাত দিয়ে থাকি আমাকে মাফ করে দিন। দর্শকদের স্পেশাল কিছু বলার আছে? স্পেশাল দর্শক, আমাদের দর্শক শ্রোতারাই আমাদের জীবনে আসলে স্পেশাল, কারণ আমরা গান গাওয়ার মোটিভেশনটা তাদের কাছ থেকেই পাই। আমাকে যারা ভালোবেসে আমার পুরো পথ চলে আমার সঙ্গে ছিলেন, আমাকে সবসময় অনুপ্রাণিত করছেন, তাদেরকে অনেক ভালোবাসা। এবং একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা মাঝে মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করা খুব সহজ হয়ে যায় এবং সেই সহজেই আমাদেরকে একটু ডিমোটিভেট করে কমেন্ট করে ফেলেন, তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে মোটিভেট করলে আমরা আসলে বাংলা গানের ইতিহাসে অনেক কিছু সংযোজন করে ফেলতে পারবো, অনেক যুদ্ধ সহজ হয়ে যাবে। তো আমার মনে হয় যে আপনাদের ছোট ছোট মোটিভেশনগুলা আমাদের জন্য যেহেতু এত গুরুত্বপূর্ণ, আপনারা চেষ্টা করবেন আমাদেরকে পজিটিভলি মোটিভেট করতে। আর বাংলা গান, ভালো গান শুনবেন, ভালো গানকে প্রমোট করবেন, যে কোনো ভাষার গান যা ইচ্ছা তা শুনেন, কিন্তু সাথে বাংলা গানটাও রাখেন, কারণ আমরাও কিন্তু বিদেশি গান শুনি, কেন শুনবো না? গান তো গান, গানের যে কোনো ভাষায় গান আমরা শুনতে পারি, যে কোনো ভাষায় গান আমরা ভালোবাসতে পারি, কিন্তু আমরা যেহেতু বাঙালি আমাদের উচিত আসলে বাংলা গান, বাংলা কাজটাকে প্রমোট করা। একদম ঠিক। আসলে বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য প্রয়োজন সঙ্গীত শিল্পীদের সে সাধনা এবং দর্শকদের উচিত ভালো ভালো কথা লেখা, তাহলে আর অনেক ভালো 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 কথাটা আসলে আমি একটু এমফাসাইজ করে বলার কারণটা হচ্ছে এখন আমাদের মাধ্যমটা অনেক সহজ হয়ে যাওয়ার কারণে সবাই খুব সহজেই যা ইচ্ছা তা মন্তব্য করে দিতে পারে, কিন্তু আসলে চিন্তা করে না যে এরকম 1 জন 2 জন 3 জন করে 100 জনের ওই নেতিবাচক মন্তব্যটা যারা আসলে কাজ করার জন্য অনেক ডিটারমাইন্ড থাকে, হ্যাঁ, তাদের আসলে জীবনে এই মন্তব্যগুলো বাধা ফেলে। তো এগুলো আসলে না করাই ভালো। একদম পুরো আয়োজন জুড়ে পজিটিভিটি ছড়াই, একদম পজিটিভিটি। পুরো আয়োজন জুড়ে অনেক ভালো লাগলো এবং তার জন্য কিন্তু একটা ছোট্ট উপহার আছে আপনার জন্য। ওকে, সো স্টেপের পক্ষ থেকে একটা সুন্দর ছোট্ট উপহার। থ্যাংক ইউ। এখন যে শো থেকে স্টেপ দেওয়ার পরেই স্টেপ। থ্যাংক ইউ আজ আসার জন্য। ভিউয়ার্স, স্টেপ প্রেজেন্ট স্টার বাস থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।